আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি ছন্দে মেতে বলতে পারেন আমি এখন তার প্রতিশোধ নিচ্ছি। মনে আছে তো আপনাকে কি বলেছিলাম? আমি হচ্ছে সেই কুকুর যার বিষ আছে কিন্তু দাঁত নেই। তাহলে দীপা আর আমি কি আপনার সেই দাঁত? আপনার এই প্রতিশোধের মধ্যে আমাদের না রাখলেই ভালো হতো। জ্বালা কি শুধু আমার একা? প্রতুল যে এই বিয়ে বাড়িতে আপনাকে অপমানটা করলো, দীপার এত বড় একটা সর্বনাশ করলো, আর অতুল মরে যাবার পর দীপার খোঁজ নেয়নি যে লোকটা একটিবারের জন্য, বরং ভাবটা করেছে এমন যে আস্তাকুরের একটা মেয়েকে নিয়ে এসছে যার বিরুদ্ধে আপনাদের কোনো জ্বালা নেই, ক্ষোভ নেই। যদি ঠিকই থাকে তাহলে এখন সঠিক সময়। আপনি বুদ্ধিমতী, আশা করি আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। নমস্কার। মন খারাপ কেন? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা একদম ভালো হয়নি বাবা, খুব খারাপ হয়েছে। হ্যাঁ, কি বলছিস তুই? এই বাবা, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি তো তোমার সাথে একটু দুষ্টুমি করছি। অ্যাডমিট কার্ড দেখে দেখে নাম্বার লিখেছিস তো? কেন? আমার তো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব সময় মুখস্থ থাকে। না না, তারপরেও দেখে দেখে লেখা উচিত, কারণ পরীক্ষার সময় অনেক জানা জিনিস মানুষ ভুলে যায়। ঠিক আছে, এরপর থেকে সব সময় দেখে দেখে লিখতে। নার্ভাস হোস নি তো? প্রথম দিকে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। হ্যাঁ বাবা, জানো ভয়ের চোটে আমার হাত কাঁপছিল, কিন্তু যখন আমাদের কোশ্চেন পেপার দিল এক মুহূর্তে মনে হচ্ছিল যে আমার কোনো উত্তর মনে নেই, কিন্তু যখন আমি লেখা শুরু করলাম
গড়গড় করে সব মনে পড়লো। অনেক ভালো লিখেছি বাবা। রিভিশন দিয়েছিস তো? এ মা, দিব না কেন? পুরা 2 ঘন্টা 40 মিনিট ধরে লেখা শেষ করলাম, তারপর টানা 15 মিনিট রিভিশন দিয়েছি, আর বাকি 5 মিনিট কি করেছি জানো? আমার আশেপাশে মেয়েগুলো চেহারা দেখছিল। না না, এটা ঠিক করিস নি। ওই বাকি 5 মিনিটে তোর আরেকবার রিভিশন দেওয়া উচিত ছিল। পরীক্ষার 3 ঘন্টা মানে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার 3 ঘন্টা মানে হচ্ছে সারা জীবনের পড়াশোনার সার সংক্ষেপ। এরপর থেকে আর আমি আর 1 মিনিটও লেট করবো না, আমি সব সময় রিভাইজ দেবো। খাবি কিছু? চল ডাব খাই। এ মা, ডাব খেতে হবে কেন? আমার কি পেট খারাপ? বাবা জানো, হুম? আমার পেছনের মেয়েটা না নকল করে। কি বলছিস তুই? মেয়ে পরীক্ষার্থী নকল করে? তোদের জামা কাপড়ে তো পকেট নেই, নকল রাখে কোথায়? তোমাকে বলা যাবে না। অশোক, তুই যে বললি অসুখ হলে মানুষ ডাব খায়, এটা ভুল। আরে আমরা ছোটবেলায় কত মজা করে ডাব খেতাম জানিস? বাড়িতে ডাব না পেলে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে খেতাম। তাই? হুম। তাহলে আমরা আজকে ডাব খাবো। চলো চলো। হ্যাঁ। চল। বুঝলে গো, মেয়েদের লেখাপড়ার কি দরকার আমি জানতাম না। এই যে আমাদের দীপা পড়াশোনা করছে, তাতে কি লাভ হবে সেটাই ভাবতাম। তার উপর বিধবা। কিন্তু আজকে মনে হয় জানো, লেখাপড়ার দরকার আছে। কেন জানো? না না, শুধু চাকরি করার জন্য না। আমি লেখাপড়া জানলেও হয়তো কোনোদিন চাকরি করতাম না, কিন্তু জানলে অন্তত চিঠিটা তো লিখতে পারতাম, পড়তে পারতাম, ওদের সাথে যোগাযোগ করতে পারতাম। দুদিনে হাঁপিয়ে উঠেছি। পরীক্ষা শেষ হতে আরো 1 মাস। কেমন করে কাটবে কে জানে। পড়াশোনা না জানার কারণে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেল জীবনটা। বুঝলে, কবি দার্শনিকরা 1000 বছর ধরে বলে আসছেন, হে মানুষ, তোমরা ধনী দরিদ্র ভেদাভেদ করিও না। মানুষ কিন্তু তাদের কথা শোনেনি। শুনেছে কে জানো? মশা। আমাদের সেই চা বাগানের ছোট্ট বাড়ি আর এই আলিশা বাংলো, সব জায়গাতে মশা আছে। মশা কিন্তু কখনো ধনী দরিদ্র ভেদাভেদ করে না। রক্ত হলেই হলো। না 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 না, মশাই টাঙিও না। ওরে বাবা, আবার সেই কয়েকখানার মতো দম বন্ধ হয়ে যাবে।
তার চেয়ে তুমি একটা কয়েল জ্বালিয়ে দাও। না না, কলের গন্ধ আমার খুব খারাপ লাগে। আচ্ছা একটা কথা বলি, হুম, বলো। কি হলো বলো, চুপ করে গেলে কেন? কি ওই প্রতুলবাবুর সম্পত্তি বিষয়ে কথা বলতে চাইছো? হ্যাঁ, কি সিদ্ধান্ত নিলে? দেখো অনু, প্রতুলবাবুকে নিয়ে ভাবনার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যেমন আছি খুব ভালো আছি। ও আমাদের সাথে যে ব্যবহার করেছে, তারপর ওই টাকার জন্য দৌড়ঝাঁপ করা, ওইরকম টাকার লোভী বা হ্যাংলা আমরা নই। তুমি কি বলো? তুমি ঠিকই বলেছ। আর দীপা জানতে পারলে খুব রেগে যাবে। সেটাই। যাও মশারি টাঙিয়ে দাও। পুরা ঘরে আলো জ্বলছে সাহেব। দীপার উপর ওরা এত অত্যাচার করেছে যে ওদের একটা শাস্তি হওয়া উচিত, অন্তত জরিমানা। মিটের উপর এত অত্যাচার করলো, অতুল মরে গেল, তারপর যখন দীপা চলে এলো তখন তো কেউ খোঁজ নিতে আসেনি। কেন খোঁজ নিতে আসেনি জানো? সম্ভবত আমরা কেস করতে পারি সেই ভয়ে। না, ওরা ভেবেছিল দীপার যদি ছেলে মেয়ে হয় তাহলে আমরা হয়তো ভবিষ্যতে সম্পত্তির ভাগ নিতে যাব। কি বলছো তুমি? আমি তো জানি উত্তরাধিকারীর জন্যই প্রতুল অতুলের বিয়ে দিয়েছিল। আর দীপা যদি গর্ভধারণ করতো তাহলে খুশি মনেই তাকে নিয়ে যেত। অতুল যতদিন মরেনি প্রতুলবাবু তো তাই মনে করতেন। সেই জন্যই তো দীপার সাথে বিয়ে দিয়েছিলেন যে বংশধর পাবেন। ভাবতেন অতুল মারা গেলে আর দীপার সন্তান হলে তার সন্তানদের নিয়ে তিনি সুখে থাকবেন, এরকম চিন্তাই তার ছিল। কিন্তু অতুল মারা যাবার পর ওনার সব চিন্তা ওলটপালট হয়ে গেল। উনি মনে মনে প্রার্থনা করতেন দীপার যেন ছেলে মেয়ে না হয়। তুমি আবার এসব জানলে কি করে? হরদেব বলেছে। ও তোমাকে তো বলাই হয়নি, তুমি যখন স্কুলে গেলে তখন হরদেব বাবু এসেছিল। বলো কি? আমার অনুপস্থিতিতে তুমি হরদেবের সাথে কথা বললে কেন? মানে হরদেব হঠাৎ করে এসে গায়ে পড়ে কথা বলা শুরু করলো। আর তুমি তাকে ঘরের ভিতরে ঢুকিয়ে কথা বললে? বাহ, তোমার তো দেখি নতুন এলাকায় এসে ভালোই উন্নতি হচ্ছে। তুমি খোঁজা মেরে কথা বলছো কেন? যা করেছো তাতে তো সোহাগ মাখা আর মধু মাখা কথা বের হবে না। আমি এমন কি করেছি? বলো না কেন? কই বলো, কি হলো? কথা বলছো না কেন? তুমি কি আমাকে অন্য কোনো ভাবে সন্দেহ করছো? হ্যাঁ, কি যাতা বলছো? আজ পর্যন্ত করেছি কখনো? তোমার হাব ভাব তো তাই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমি কিছু বলেছি? বলছো না বলেই তো বললাম। দেখো অনু, হরদেব আমাকে অনেক কথা বলেছে। প্রতুলের মতো ভয়ঙ্কর লোক নাকি হয় না, কিন্তু হরদেবকে আমার ভালো লোক মনে হয়নি। ও তোমাকে আমাকে যা বলেছে সেগুলো সত্য না মিথ্যা সেটা তো বোঝারও কোনো উপায় নেই। কাজেই ওর কথা বিশ্বাস করার কোনো মানে হয় না। আর এই নিয়ে তোমার আমার ঝগড়া করাটা আরও বোকামি। ঝগড়া আমি করেছি না তুমি করেছো? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। এরকম রাগারাগি করা আমার ঠিক হয়নি। তুমি এ নিয়ে আর মন খারাপ করে থেকো না। রাগ তো করতেই পারো, সেই জন্য মন খারাপ করিনি। তাহলে বলো না, এখন আমার মুখ বন্ধ করে আছো কেন? আরে বাবা, আমি যদি নাই জানি আমার কোন অপরাধে তুমি মন খারাপ করে আছো, আমি তো ভালো করে ক্ষমাও চাইতে পারবো না। তুমি হরদেব আর আমাকে নিয়ে সন্দেহ করেছো। আরে না না, তুমি ভুল বুঝেছো। আমি ওইরকম কিছু মনে করিনি। হ্যাঁ করেছো। না, করিনি। করেছো করেছো, 100 বার করেছো। আচ্ছা আচ্ছা বাবা, করেছি, ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। এই জন্মে তো নয়, পর জন্মেও করবো না। হলো? ওই হরদেব লোকটা একটা বদমাইশ, শয়তান। ওর জন্য তুমি পর্যন্ত আমাকে
বাদ দাও না, হয়েছে তো। শোনো, ওই লোকটাকে কোনোদিন এখানে আসতে দেবে না। এখানে কেন, কোথাও আসতে দেবে না। দরকার নেই আমার কোটি কোটি টাকার। টাকা জিনিসটাই খারাপ, আমরা অনেক ভালো আছি। আরে টাকা এখনো আসেইনি, টাকার কোনো গন্ধই নাই, শুধু একটু টাকা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাতে দেখেছো তোমার আবার সুখের সংসারে কেমন সন্দেহের আগুন চলালো। তাই তো দেখলাম। সরো, আমি মশাইটা ঘুমাবে। আর মশারি টাঙানোর দরকার নাই, তোমার আমার ঝগড়া শুনে সব মশা পালিয়েছে। কোথায় পালিয়েছে? বোধ হয় চা বাগানে। মা কেমন আছেন একা একা কে জানে। কতদিন মাকে দেখিনি। এদেরকে তো আপনি পাহারা দিতে বলেছিলেন সাহেব, তাই পাহারা দিতেছি। আমি কেন বলবো? আজকাল রাত্রিবেলা ভয় পান তো, উয়ার লাগি সাহেব। তাইলে ওরা আমার বিছানার চারপাশে এভাবে দাঁড়িয়ে থাকবে? আপনার কি কিছু মনে নাই সাহেব? ইয়াদেরকে তো আপনি পাহারা দিতে বলেছিলেন। আমি বলেছিলাম? জি সাহেব। ওদেরকে চলে যেতে বলো, চলে যেতে বলো। যাও। এই শোনো, যা শুনলে আর যা দেখলে সব ভুলে যাবে, কাউকে কিচ্ছু বলবে না। যদি বলেছ আমি তোমাদের কচু কাটা করবো। দীপা, এই নে দুধ খা। নে ধর। এখন দুধ খেতে ইচ্ছে করছে না। আরে নে ধর, খা। এ কি, হাতের কি অবস্থা? এ তো ফোসকা পড়ে গেছে। কিছু না মা। শরীর বেশি খারাপ? না, শুধু ঘুম পাচ্ছে। পড়ার যা চাপ। নে। মা, তুমি কি একটু জেগে থাকবে? কেন রে? না, তুমি যদি জেগে থাকতে তাহলে আমি 2 ঘন্টা ঘুমাতাম। আমাকে ডেকে দিলে আবার ঘুমতে ফুটে পড়তে বসতাম। তো ঘুমা, কাল পরশু তো তোর পরীক্ষা নেই। আজকে ঘুমা, সকালে উঠিয়ে দেবো, তারপর পড়বি। না, অনেক পড়ার চাপ, রিভিশন দিতে অনেক সময় লাগবে। তুমি একটু থাকবে। সকালে উঠে পড়বি। নে এখন দুধটা খা তো, খেয়ে ঘুমে। এখন দুধ খেতে ইচ্ছে করছে না। একটু দুধ খা। দুধ না খেলে কিন্তু আমি ডেকে দেবো না। মা, নে ধর, দুধটা খাবি, তারপর ঘুমিয়ে পড়বি। কি হলো? এখন না, পরে খাবো। পরে খাবি তো? হুম খাবি পরে? হুম ঘুমাবার আগে কিন্তু খাবি দুধটা। হুম। মা তোমাকে তুলে দিয়ে যেও কিন্তু। আপনি এসেছেন, খুবই ভালো হয়েছে। দীপা আপনার জন্য অপেক্ষা করছিল। ওই জ্যামিতে 2-1টা এক্সট্রা সে বুঝছে না। আমি তো আবার এসব কিছু বুঝি না। তা আমি করে দিচ্ছি। চা বাগানের কিছু খবর পেয়েছেন নাকি? চা বাগানের খবর না তো, তেমন কিছু ঘটেছে কি? বলছি ম্যানেজার বাবু নাকি হঠাৎ করে পাগল হয়ে গেছেন। দিনের বেলা তিনি অন্ধকার অন্ধকার বলে চেঁচাচ্ছেন, থেকে থেকে ভয় পাচ্ছেন। রক্তবমিও হচ্ছে নাকি। আপনাকে এগুলো কে বললো? আমাদের স্কুলের পিয়ন কিছু কাগজপত্র নিয়ে সকালে এসেছিল, ওই বলল। আচ্ছা, উনি কি অসুস্থ ছিলেন নাকি? কিছুটা ছিলেন, আর বড় কিছু যে একটা হবে সেটা আমি আন্দাজও করেছি। দীপাকে নিয়ে আমি এখানে এসেছি 20-22 দিন হলো, এর মধ্যেই এতটা অসুস্থ হয়ে পড়বেন এটা আমি বুঝিনি। অঞ্জলি,
আমাকে একটু চা বাগানে যেতে হবে আজ। কেন, মার কিছু হয়েছে নাকি? আহা, মাকে নিয়ে সবসময় তো ভয় ভয়ে থাকো কেন? মা খুব ভালো আছেন। তাহলে বলছি আমি, ধরো আজকে যদি আমি একটু বাগানে যাই আর আমি যদি রাতে ফিরতে না পারি, তুমি দীপাকে নিয়ে এক রাতে একা থাকতে পারবে না? না মানে অজানা জায়গা, আচ্ছা সেরকম দরকার হলে আমরা সবাই মিলে যাই। কাল তো দীপার ছুটি, পরশু পরীক্ষা। না না, জার্নি করলে ও রিভিশন দেবে কেমন করে? পরশু ওর পরীক্ষা, ইম্পর্টেন্ট পরীক্ষা। আর তাছাড়া অমরবাবু, ম্যানেজার সাহেবকে সামলাবার জন্য ওখানে অনেক লোক আছে। ম্যানেজার সাহেব, উনার আবার কি হলো? উনি আবার ঝামেলা পাকিয়েছেন নাকি? ম্যানেজার সাহেবের ঝামেলা পাকানোর দিন শেষ হয়ে গেছে। এখন উনি যে ঝামেলা পাকিয়েছেন সেটাই ওনাকে পাকাবে। ইয়েস, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। এবার ওর ভোগার পালা হয়তো শুরু হয়ে গেল।